Welcome back to my channel Arif Global English. I hope you are very well by the grace of Allah Subhanahu wa Ta'ala. আজকের আলোচ্য বিষয় হলো আর কে নারায়ণের লেখা ফাদার সেলফ গল্পটি। এটি একটি ছোট গল্প। আমরা গল্প আলোচনা করব বা আমরা গল্প রিডিং পড়ব, কিন্তু কিভাবে? অনেকে আমরা কিভাবে পড়ি যারা অফলাইনে পড়ছো, এমনকি যারা অনলাইনে দেখছো। কিভাবে পড়ো তোমরা? তোমরা প্রথমেই নোট বইটা বের করে একটি করে ইংলিশ লাইন, একটি করে বেঙ্গলি লাইন, এভাবে পড়লে কিন্তু আমরা শিখবো না। দেখো আমাদের সময় নষ্ট হচ্ছে, বাট আমরা ভালো ওয়েতে পড়তে পারছি না। দেখো আমাদের রিডিং পড়াটাই কিন্তু আমাদের অনেকটা এগিয়ে দেবে। রিডিং পড়া মানেই হচ্ছে আমাদের নলেজ গেইন করা। তো কিভাবে রিডিং পড়বো? নাম্বার ওয়ান, আমরা কেন রিডিং পড়তে পারছি না? রিডিং পড়লে আমরা বুঝে কেন পড়তে পারছি না? যে এই দেখো আমাদের রিডিং পড়ার উদ্দেশ্য নাম্বার ওয়ান শুধু বেঙ্গলি মিনিং করা নয়, সেই সাথে আমাদের জানতে হবে সেন্টেন্সটি কোন টেন্স, সেন্টেন্সটিতে কয়টি ভার্ব রয়েছে, সেন্টেন্সটিতে কয়টি ক্লজ রয়েছে, সেন্টেন্সটি সিম্পল আছে না কমপ্লেক্স না কম্পাউন্ড, সেন্টেন্সটি অ্যাকশন না নন অ্যাকশন, সেন্টেন্সের মাধ্যমে আমি কয়টি আর্টিকেল প্রিপোজিশন শিখলাম। এক কথায় গ্রামাটিক্যাল ওয়েতে সেন্টেন্সগুলি ব্যাখ্যা করে আমাদের শিখতে হবে। তাহলে আমরা বাংলা মানে করতে পারি না। বাংলা মানে করতে গেলে সমস্যা হয়, কারণ তুমি ভার্ব চেনো না। আমি চ্যালেঞ্জ করলাম আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা নিজে নিজে রিডিং পড়তে পারবে। হ্যাঁ, এই গল্পটি পড়ার মাধ্যমে তোমরা অন্য একটা গল্প রিডিং পড়তে পারবে। আমি চ্যালেঞ্জ করলাম। তো ক্লাসটা ধৈর্য ধরে দেখো, মন দিয়ে দেখো। আই হোপ তোমাদের কোনো সমস্যা থাকবে না। ওকে, শুরু করি। ফাদার সেলফ ইউনিট 1। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার, স্বামী ভয়ে কম্পিত হয়ে উপলব্ধি করলো দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যে সোমবার সকাল হয়েছে। সোমবার তার কাছে একটি ভয়ের প্রতীক। ছুটি শেষ হওয়ার দুঃখ নয়, বরং স্কুলে যাওয়ার আতঙ্ক তাকে গ্রাস করেছে। শাডার শব্দটির মাধ্যমে বুঝলাম তার শরীর এবং মন দুটি ভয়ের প্রতিক্রিয়া দিচ্ছে। তাহলে এই যে লাইনটি, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সে লেখা। তাহলে আমরা জানি সেন্টেন্স তিন ধরনের হয় গঠনগত দিক থেকে। একটি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, আর কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তাহলে এই বাক্যটিতে তিনটি ভার্ব রয়েছে, একটি লাইং, একটি শাডার, একটি লাইং, একটি রিয়েলাইজড, একটি ওয়াজ। তাহলে কি কি ভার্ব রয়েছে? লাইং, শাডার, আচ্ছা ওয়াজ। এই যে লাইং ভার্বটি, এই লাইং ভার্বের অনেকগুলি মিনিং হয়। লাইং অর্থ অনেক সময় ক্রিয়া শেষে তে, এ, তেতে, আ, আর কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াসে ব্যবহার আমরা করি। এই লাইং এখানে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বাংলা মিনিংটা কি করলাম? শুয়ে, বিছানাতে শুয়ে। তাহলে লক্ষ্য করো, তাহলে লাইং এখানে অর্থ দিচ্ছে শুয়ে, ইন বেড, বিছানাতে। আর আমরা যদি লাইংটাকে অন্যভাবে ইউজ করি, আমরা এভাবে বলতে পারি আই স দ্য ম্যান লাইং, আমি লোকটিকে শুতে দেখলাম। এভাবে মিনিং করা যায়। তুমি এটাকে নাউন হিসেবে কাজ করা, তুমি এভাবে বলতে পারো, এটাকে সাবজেক্ট হিসেবে রাখতে পারো যে লাইং ইজ গুড, যে শোয়া ভালো। তো তখন এটা নাউনের কাজ করে বা সাবজেক্ট, তখন এটা হয়ে যায় জিরান্ট। কি হয়ে যায়? জিরান্ট। তাহলে আইএনজি যুক্ত ভার্বের অনেকগুলি ফাংশন বা কাজ রয়েছে সেন্টেন্স অনুযায়ী। ক্লিয়ার? তাহলে লাইং ইন বেড, বিছানাতে শুয়ে। তাহলে এখানে লাইংটা কি কাজ করছে? প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। কিভাবে? বিছানাতে শুয়ে। তাহলে এই পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। তারপরে সেকেন্ড ভার্ব কি ছিল? রিয়েলাইজ, তাই না? সরি, এখানে আমি শাডার লিখে ফেলেছিলাম, এটা হবে রিয়ালাইজড। রিয়েলাইজড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে বিটু। আর ভার্বের সেকেন্ড ফর্ম অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা জানি যে
যে অ্যাকশন ভার্বের মানে ভার্ব হচ্ছে দুটো পার্টে বিভক্ত, এটা অ্যাকশন আর একটা হলো নন অ্যাকশন। এবার নন অ্যাকশন অ্যাকশন আবার দুটি পার্টে বিভক্ত হলো, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ কি, যেখানে কর্তা নিজে কাজ অন ভি2, তাহলে এখানে ভি2টা কি কাজ করলো, অ্যাক্টিভের। তাহলে সবসময় মনে রাখবে বাংলা মানে করার সময়, যারা গ্রামার জানো না, টেন্স শেখনি, একটু মনে রাখো যে ভি2 অর্থ বাংলা ক্রিয়া শেষে ততে তাম ললেলাম, খেয়েছিলাম, বলেছিলাম, করেছিলাম, লিখেছিলাম, এইরকম। তাহলে এখানে রিয়েলাইজড আছে, তাহলে রিয়েলাইজ মানে উপলব্ধি করা, তাহলে রিয়েলাইজড উপলব্ধি করেছিল, তাহলে সেই সেন্সে আমরা বাংলা মানে করলাম স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করেছিল কিভাবে, উইথ আ শাডার মানে ভয়ে কম্পিত হয়ে। কি উপলব্ধি করেছিল, দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল সোমবার সকালবেলা বা সোমবার সকাল বা আজ সোমবার সকাল। তো এখানে লক্ষ্য করি যে ইট ওয়াজ, এই যে ওয়াজ হচ্ছে এখানে একটা ভার্ব, কিন্তু এই ভার্বটা নন অ্যাকশন, এগুলো কাজ করছে না। তাহলে এই বাক্যটিতে আমরা দেখলাম তিনটি ভার্ব রয়েছে, একটি লাইং, রিয়েলাইজড, ওয়াজ। এখানে লাইং হচ্ছে নন ফাইনাইট, রিয়েলাইজড অ্যান্ড ওয়াজ হচ্ছে ফাইনাইট। তাহলে মনে রাখতে হবে ভার্বের দুটো পার্ট, ফাইনাইট, নন ফাইনাইট। তাহলে বাংলা মিনিং করার জন্য ফাইনাইট, নন ফাইনাইট, অ্যাক্টিভ, প্যাসিভ, অর্থাৎ বাংলা ইংলিশ বাক্যের ভার্ব আমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, আমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভ আইডেন্টিফাই করতে হবে, আমাদেরকে নন অ্যাকশন বাক্য আইডেন্টিফাই করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে, নন অ্যাকশন বাক্য আবার তিনটা পার্টে হয়, একটি হচ্ছে অবস্থা বুঝায়, একটি হলো অবস্থান, একটি হলো অধিকার। আমরা কেমন করে বুঝবো নন অ্যাকশন বাক্য স্যার? অক্সিলারি ভার্বের পরে যদি কোনো প্রিন্সিপাল ভার্ব না থাকে তাহলে আমরা সেটিকে নন অ্যাকশন বাক্য বলি। ওকে, নিশ্চয়ই বোঝাতে পারলাম। তাহলে এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দুটি ক্লজ ছিল, স্বামী রিয়েলাইজড একটি ক্লজ, লাইং ইন বেড হচ্ছে ফ্রেজ, আর ইট ওয়াজ একটা ক্লজ। তাহলে দ্যাট এর পরে যে ক্লজটা রয়েছে সেটা হচ্ছে নাউন ক্লজ মানে এনসি। তাহলে আমরা দ্যাট এর পরে যে ক্লজটা পেলাম, দ্যাট ইট ওয়াজ, এটাকে আমরা বলবো এনসি অর্থাৎ নাউন ক্লজ। তাহলে আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে ক্লজ অ্যান্ড ফ্রেজ। তাহলে কি কি চিনতে হবে বাংলা মানে করার সময়? ক্লজ চিনতে হবে, এবার এই ক্লজের কি অ্যাক্টিভ রয়েছে, আবার কি রয়েছে প্যাসিভ রয়েছে, এটা জানতে হবে। আর কি জানতে হবে, তোমাকে ফ্রেজ চিনতে হবে। ফ্রেজ, তখন ফ্রেজের বাংলা মানেটা একসাথে, ফ্রেজ হচ্ছে আলাদাভাবে আমরা লিখি, ফ্রেজকে আমরা আলাদাভাবে লিখি, বাট ওটার বেঙ্গলি মিনিং একসাথে করতে হয়। তাহলে বেঙ্গলি মিনিং করার জন্য ফ্রেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্রেজ এন্ড ক্লজ তোমাকে চিনতে হবে। ফ্রেজ এবং ক্লজ চিনতে হলে তোমাকে সবার আগে জানতে হবে ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেননা ফাইনাইট ভার্ব ক্লজ গঠন করে, নন ফাইনাইট ভার্ব ফ্রেজ গঠন করে। তুমি যদি একটা সেন্টেন্সের এতগুলো তথ্য না জানো তাহলে তুমি কিন্তু বাংলা মানে করতে পারবে না, তোমার কিন্তু অবশ্যই সমস্যা হবে। আর ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব ভালো করে বুঝতে গেলে আমাদের প্রিন্সিপাল ভার্বের রূপগুলো অবশ্যই জানতে হবে, যেমন ধরো যে ভি1, ভি2, ভি3, ভিএস, ভার্বের আইএনজি অবশ্যই তোমাকে জানতে হবে। তো আমি প্রথম লাইনটা কেন এভাবে ব্যাখ্যা দিলাম, কারণ আমি বলেছিলাম যে তোমরাও বাংলা মানে নিজে নিজে করতে পারবে, তো এইভাবে তোমাদেরকে অবশ্যই চিনে রাখতে হবে। ওকে, নেক্সট লাইন, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। কিছুক্ষণ আগে মনে হয়েছিল যে শুক্রবার ছিল, অর্থাৎ স্বামীর কাছে সোমবার সকালবেলাটা তার কাছে শুক্রবার মনে হয়েছিল। এখানে সময়ের দ্রুততা স্বামীর মানসিক অস্থিরতা বোঝায়, আনন্দ শেষ হওয়া তার কাছে অস্বাভাবিক দ্রুত মনে হচ্ছে। এটি শিশুদের মানসিক অনুভূতির একটি চিত্র। তাহলে দেখো ইট লুকড আছে না, লুকড, এই লুকড ভার্বটাকে ব্যাখ্যা করতে হবে। দেখো লুকড, লক্ষ্য করবে সবাই, এই লুকড মানে কি বলতো? এই লুকড একটা প্রিন্সিপাল ভার্ব, তোমরা জানো এই লুকের অনেকগুলি ব্যবহার রয়েছে। লুকড একটা মানে তাকানো, একটা মানে হচ্ছে কোনো কিছু ভালো মন্দে লাগা, আর একটা হলো মনে হওয়া। মানে সিম ভার্বের কাজ করে এই লুক। তাহলে এখানে লুকড মানে কি তাকানো? একদম না, এখানে লুকড মানে মনে হয়েছিল, মানে ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো, তাই তো বলা আছে।
যে কিছুক্ষণ আগে এটা মনে হয়েছিল ইট ওয়াজ ফ্রাইডে, ইট ওয়াজ ফ্রাইডে, যে শুক্রবার ছিল, কিছুক্ষণ আগে মনে হয়েছিল। তাহলে একটু লক্ষ্য করে দেখি যে অ্যাক্টিভ প্রিন্সিপাল ভার্বের সেন্টেন্স অনুযায়ী অনেকগুলি পারফরমেন্স থাকে বা অনেকগুলি কাজ থাকে, কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি লুকড ভার্বটাকে এভাবেও ব্যবহার করতে পারি, আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আই লুকড অ্যাট ইউ, তুমি আমার দিকে তাকিয়েছিলে, ইউ লুকড অ্যাট মি, সে তার দিকে তাকিয়েছিল, হি লুকড অ্যাট হিম, রহিম রামের দিকে তাকিয়েছিল, রহিম লুকড অ্যাট রাম। এখানে লুকড মানে তাকানো অর্থে, ঠিক না? এবার যদি আমি এমনটা বোঝাই যে তোমাকে খুব সুন্দর লাগছে, ইউ লুকস ভেরি বিউটিফুল, আমাকে খুব সুন্দর লাগছে, আই লুক ভেরি হ্যান্ডসাম উইথ দিস শার্ট, এই শার্টে আমাকে খুব সুন্দর লাগছে। তখন আবার এই ক্ষেত্রেও লুক আমরা ব্যবহার করি। আর মনে হওয়া তো বললাম এখানে দেওয়া আছে, ইট লুকড অ্যাজ দো, ক্লিয়ার? তাহলে এখানে আমরা বের করি এই বাক্যে কয়টি ভার্ব আছে, দুটি, একটা লুকড আর একটা হচ্ছে ওয়াজ। তাহলে লুকড এর আগে একটা সাবজেক্ট ইট, তাহলে এটি একটি ক্লজ, তাহলে এটা হচ্ছে আমাদের পিসি ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই ইট লুকড এটি হলো একটা প্রিন্সিপাল ক্লজ। আর তারপরে কি রয়েছে, ইট ওয়াজ, এই ইট ওয়াজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ইট লুকড, ইট ওয়াজ দুটো ক্লজ রয়েছে, তার মানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবার এই কমপ্লেক্স সেন্টেন্সে কি ক্লজ রয়েছে, এখানে নাউন ক্লজ, ইট ওয়াজ ফ্রাইডে একটি নাউন ক্লজ। বুঝতে পারলাম নিশ্চয়ই? স্যার এটা কোন টেন্সে লেখা? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা। স্যার টেন্স বুঝবো কেমন করে? দেখো এখানে ভার্ব গুলো তোমাকে আইডেন্টিফাই করে দেবে। এখানে লুকড ভার্বটা আমাকে টেন্সের পরিচয় করিয়ে দিল, ওয়াজ ভার্বটা আমাকে টেন্সের পরিচয় করিয়ে দিল। আমরা জানি যে ভার্বের সেকেন্ড ফর্ম আর হচ্ছে এই যে ওয়াজ ওয়্যার, এগুলো কিসের কাজ করে? পাস্ট ইনডেফিনিট টেন্সের কাজ করে। দেখো ওয়াজ ওয়্যার এর পরে আর কি কোনো প্রিন্সিপাল ভার্ব আছে? নেই। তাহলে আমরা ওয়াজটাকে এখানে নন অ্যাকশন বলবো, কথাটুকু মাথায় রাখবে। নেক্সট লাইন, অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার এসে হাজির। অলরেডি মিন বিফোর এক্সপেক্টেড টাইম, অর্থাৎ এখানে বাস্তবতার কঠিন সত্য ফুটে উঠেছে। অলরেডি শব্দটি আমরা পেলাম না, অলরেডি মানডে ওয়াজ হিয়ার, তাহলে এখানে অলরেডি শব্দটা কি বোঝাচ্ছে? স্বামী কিন্তু প্রস্তুত নয়, বাট সময় তাকে বাধ্য করছে, টাইম ফোর্সেস স্বামী টু গো টু স্কুল। আমরা অনেক সময় কোনো কিছু করতে অনিচ্ছুক থাকি, তাই না? কিন্তু সময় আমাদেরকে সেই কাজটা করতে বাধ্য করে। অর্থাৎ টাইম ইজ আ বিউটিফুল টিচার, টাইম টিচেস অল, সময় সবাইকে সবকিছু শিখিয়ে দেয়। তাই আমরা আমাদের কর্মে সঠিক থাকি, একদিন সময় বলে দেবে কে কতটুকু ভালো ছিল, কে কতটুকু সমাজের জন্য দায়িত্ববান ছিল, সেটা সময় বলে দেবে। তো এখানে সময় স্বামীকে বাধ্য করছে, বাট সে কিন্তু ইচ্ছুক নয় যেতে। এই অলরেডি শব্দের দ্বারা এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। তাহলে অলরেডি মানডে ওয়াজ হিয়ার এটা কোন টেন্সে লেখা স্যার? অলরেডি মানডে ওয়াজ হিয়ার এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা নন অ্যাকশন বাক্য। কেন, ওয়াজের পরে কি আর কোনো প্রিন্সিপাল ভার্ব আছে? নেই। তাহলে এটা পাস্ট ইনডেফিনিটের নন অ্যাকশন, অর্থাৎ এখানে কোনো অবস্থাকে তুলে ধরেছে। আমি বললাম যে নন অ্যাকশন বাক্য তিন ধরনের হয়, অবস্থা, অবস্থান আর হচ্ছে অধিকার। ওকে, বুঝলাম। তোমরা এইভাবে বাংলা মানে করতে পারবে। এবার নন অ্যাকশন বাক্য পাস্ট টেন্স কেমন? আমি ছিলাম, আই ওয়াজ, আমি ডক্টর ছিলাম, আই ওয়াজ এ ডক্টর, তুমি ছিলে, ইউ ওয়্যার, তুমি ডক্টর ছিলে, ইউ আর এ ডক্টর। তাহলে এখানে কি ক্লজ আছে স্যার? একটি ক্লজ, একটি ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে এটা কোন ধরনের বাক্য স্যার? সিম্পল সেন্টেন্স। তোমাদেরকে মনে রাখতে হবে যে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার গঠনগত দিক দিয়ে, ঠিক আছে? একটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটি পিসি থাকে, মানে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, অন্য অনেকগুলো ফ্রেজ থাকতে পারে, নাউন নাউন ফ্রেজ, তারপর হচ্ছে জিরান্ডিয়াল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ ইত্যাদি। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকারের হয়, একটা হচ্ছে এনসি, একটা হচ্ছে এসি, সরি এনসি সংক্ষেপে আরসি, একটা হচ্ছে এসি। মানে আমরা সংক্ষেপে বলবো নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে এই তিনটা ক্লজ অবশ্যই থাকবে। এবার কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ, দুটি
প্রিন্সিপাল ক্লজ। আর মাঝখানে আমরা জানি কি থাকে, অ্যান্ড, বাট, অর, কনজাংশন। তাহলে বুঝলাম সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। তাহলে এই সেন্টেন্সটি অলরেডি মানডে ওয়াজ হিয়ার, এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়লো? সিম্পল সেন্টেন্স, মানে একটাই ক্লজ, আর এই ক্লজটা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করছে। ওয়াজ এখানে ফাইনাইট ভার্ব। আমরা কি জানি ক্লজ কি? ক্লজ কি? দেখো ক্লজ হচ্ছে একটি সাবজেক্ট আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে বলো তো এই সেন্টেন্সে ওয়াজ ছিল, তাহলে ওয়াজটা কি? ফাইনাইট ভার্ব। আমরা জানি ফাইনাইট ভার্ব ক্লজ গঠন করে, তাই এখানে একটা ক্লজ গঠন করেছে, একটাই ক্লজ, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাই আমি এই বাক্যটিকে সিম্পল সেন্টেন্স বললাম। নেক্সট লাইন দেখো, হি হোপড, হি মানে সে, মানে স্বামীর কথা বলা হচ্ছে, হি রেফার্স টু স্বামী। হোপড আশা করেছিল, হি স্বামী ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, যে স্বামীকে আজকে বিদ্যালয়ে যেতে হবে না। তার মানে স্বামী আশা করেছিল সে স্কুলে যাবে না বা তাকে যেতে হবে না, কিন্তু তার বিপরীত হয়ে গেল, মানে আইরনি হয়ে গেল। তাহলে এটি স্বামীর কাছে সবচেয়ে ভয়ের স্পষ্ট প্রকাশ। আমরা অনেকে আছি যে দায়িত্ব থেকে বেরিয়ে যেতে চাই, বাস্তবতা থেকে বেরিয়ে যেতে চাই। আসলে বাস্তবতা থেকে বেরিয়ে গেলে আমরা কখনোই আগে যেতে পারবো না। রিয়েলিটিকে স্বীকার করো, একসেপ্ট দ্য রিয়েলিটি, একসেপ্ট দ্য ট্রুথ, আর পজিটিভ থাকো, ঠিক এগিয়ে যাবে। আর সময় সবাইকে শিখিয়ে দেবে, কিন্তু ফেস করতে শিখতে হবে প্রবলেমকে। প্রবলেম আসে ফেস করার জন্য, আর প্রবলেম আসলেই তো আমরা শক্ত হবো, তাই না? তখন বিপদের সময় কে বন্ধু কে শত্রু আমরা চিনতে পারবো। নেক্সট লাইন, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়াইল্ড, 9টার সময় স্বামীনাথন ওয়াইল্ড, ওয়াইল্ড মানে চিৎকার করা, আর্তনাদ করা, ওয়াইল্ড ভিটু। আই হ্যাভ আ হেডেক, যে আমার মাথা ধরেছে। এই লাইনে স্বামী মিথ্যা অজুহাত তৈরি করেছে। ওয়াইল্ড শব্দটির মাধ্যমে সে শুধু বলছে না, আবেগের মাধ্যমে সে কিন্তু একটা বিশ্বাস তৈরি করার চেষ্টা করছে যে হ্যাঁ সত্যি তার মাথা ধরেছে। এটি কি স্বামীর ভয়, ওই স্কুল এড়ানোর কৌশল। স্বামী জানে সে যদি এভাবে সরাসরি না বলে তার বাবা বিশ্বাস করবে না, তাই সে কি করছে, একটু আবেগ যোগ করছে। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়াইল্ড আই হ্যাভ এ হেডেক। এই বাক্যটিতে কি টেন্স ব্যবহার করা হলো? এই বাক্যটিতে দুটি টেন্স রয়েছে, একটি স্বামীনাথন ওয়াইল্ড ভিটু পাস্ট ইনডেফিনিট টেন্স, আর একটা আই হ্যাভ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হ্যাভ এর পরে কি কোনো প্রিন্সিপাল ভার্ব আছে? নেই, তাহলে নন অ্যাকশন। তাহলে এখানে হ্যাভটা কি বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে। আমি একটু আগে বলেছি নন অ্যাকশন বাক্য তিন প্রকারের হয়। তাহলে অ্যাট 9 o'clock, এখানে একটা প্রিপোজিশন তোমরা শিখে নাও, যে অ্যাট 9 o'clock, এই যে ও ক্লক আছে না, এখানে অফ আছে, 9 of the clock, অফ উজ্জ্ব রয়েছে, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে যে সময়ের আগে কি বসে? অ্যাট বসে। তোমাদের মাধ্যমিকে প্রিপোজিশন আসবে, প্রিপোজিশন যে কোনো এক্সামে আসে। তো স্বামীনাথন ওয়াইল্ড চিৎকার করলো, তাহলে ওয়াইল্ড কথাটা এখানে কি ভিটু, আর আমরা জানি ভিটু মানে কি পাস্ট ইনডেফিনিট অ্যাক্টিভ ভয়েস, ততে তাম ললে লাম। তাহলে ওয়াইল্ড মানে কি চিৎকার করেছিল, তাহলে স্বামীনাথন ওয়াইল্ড, স্বামীনাথন চিৎকার করেছিল। কি চিৎকার করেছিল? আই হ্যাভ এ হেডেক, অর্থাৎ আই হ্যাভ মানে, তাহলে এখানে অর্থটা আই হ্যাভ, এটার বাংলা কি? আই হ্যাভ মানে আমার আছে, তার মানে এখানে আই হ্যাভ আ হেডেক না আমার মাথা ধরেছে, এই অর্থ দিচ্ছে। নেক্সট, মাদার জেনারেসলি, মা উদারভাবে, সাজেস্টেড পরামর্শ দিলেন, বা সহানুভূতিশীল ভাবে পরামর্শ দিলেন, বা ভালোবেসে পরামর্শ দিলেন, দ্যাট যে স্বামী মাইট স্টে, স্বামী থাকতে পারে, মাইট স্টে থাকতে পারে, অ্যাট হোম বাড়িতে। তাহলে মা সন্তানের কষ্ট বুঝে সমর্থন দিচ্ছেন, মানে স্বামীকে সমর্থন দিচ্ছেন, স্বামী বাড়িতে থাকতে পারে যেহেতু তার ছেলের মাথা ব্যথা ধরেছে। আসলেই মায়েরা কি আমাদের মনের কষ্ট বোঝেন? আমরা যদি একটু কষ্টে থাকি, মায়েদের কিন্তু সহ্য হয় না, কারণ উনি মা, অর্থাৎ আমাদেরকে খুব কষ্ট করে জন্ম দিয়েছেন। দেখো আমরা তো আল্লাহকে দেখিনি, তাই না? বাট আমরা তো মাকে দেখেছি, কারণ মা তো আল্লাহর একটা উপহার, একটা গিফট আমাদের জন্য এই পৃথিবীতে। যার মা নেই তার দুনিয়াতে কেউ নেই। এটি পারিবারিক সম্পর্কের কোমল দিককে প্রকাশ করে। অর্থাৎ স্বামীর মায়ের এই সিদ্ধান্ত কিন্তু দুর্বলতা নয়, বরঞ্চ এটা একটা ভালোবাসার প্রকাশ। কিন্তু এখানে স্বামীর বাবা কিন্তু বিপরীত, তার মায়ের থেকে কিন্তু বিপরীত। তাহলে এই যে মাদার জেনারেসলি সাজেস্টেড, তাহলে সাজেস্টেডটা ভিটু। আর আমি তোমাদের সবসময় বলেছি যে সাজেস্টেড, লক্ষ্য করো ভার্বগুলো, এই সাজেস্টেড হচ্ছে ভিটু, আর ভিটু সবসময় হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাংলা কি হয়? ক্রিয়া শেষে ত তে তাম ল লে লাম।
তাহলে সাজেস্টেড মানে পরামর্শ দিয়েছিলেন, তাহলে মাদার জেনারেসলি সাজেস্টেড, মা উদারভাবে পরামর্শ দিয়েছিলেন। আবারও একটা বাক্য শুরু দ্যাটের পরে, দ্যাট মানে যে, দ্যাট এখানে একটা কানেক্টর, তারপর আবার একটা বাক্য শুরু হলো, অর্থাৎ ক্লজ শুরু হলো যে স্বামী মাইট স্টে, অর্থাৎ স্বামী থাকতে পারে। এখানে মাইট শব্দটা লক্ষ্য করো, মাইট স্টে মানে থাকতে পারে। এই যে এখানে মাইট, একটা তোমাদের পার্থক্য বলি যে স্যার আপনি কি ঘড়ি আঁকছেন? না, আমি কোনো ঘড়ি আঁকছি না। দেখো, যদি 40% সম্ভাবনা থাকে, 35 বা 40%, তখন আমরা মাইট ইউজ করি। আর যদি 60% উপরে যাওয়ার কোনো কাজ করার সম্ভাবনা থাকে, তখন আমরা মে ইউজ করি। তাহলে আমি যদি বলি আই মেই গো, আমি যেতে পারি, আই মেই স্টে অ্যাট স্কুল, যাই হোক আমি যেতে পারি, আই মেই গো, তার মানে আমার যাওয়ার 60% সম্ভাবনা আছে। বাট আমি যদি বলি আই মাইট গো, আমি এর মানেও আমি যেতে পারি, তাহলে আমার যাওয়ার 30% বা 35 বা 40% সম্ভাবনা আছে। তাহলে তাহলে এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্সে লেখা। এখানে দুটো ভার্ব দেখতে পাচ্ছি, সাজেস্টেড আর হচ্ছে মাইট স্টে। সাজেস্টেড এখানে অ্যাক্টিভ ভয়েস মানে ভি2 পাস্ট ইনডেফিনিট টেন্স, আর মাইট স্টে এটাও পাস্ট, অর্থাৎ মেয়ের পাস্ট মাইট হয়। এখানে মাইট স্টেটা হচ্ছে ভার্ব, কিন্তু মাইটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, স্টেটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়। তোমরা হয়তো আমাকে বলতে পারো স্যার আমরা যে শিখেছি ভি1 ফাইনাইট, ভি2 ফাইনাইট, ভিএস ফাইনাইট, যে ভার্বগুলো টেন্স পরিবর্তন করে, আর হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব 2 প্লাস ভার্ব 1, আর হচ্ছে ভার্বের 3 নম্বর, স্যার এগুলো তো নন ফাইনাইট। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, বাট অনেক সময় অনেক ভি1 এর আগে টুটা উজ্জ থাকে। যদি আমি বলি যে আই ক্যান গো, এর বাংলা অর্থ কি? এখানে যেতে। তাহলে এখানে মনে রাখতে হবে এখানে টুটা উজ্জ রয়েছে। তাহলে এখানে ফাইনাইট কোনটা? তোমাদের যদি বলি এখানে ক্যানটা হচ্ছে ফাইনাইট, গোটা হচ্ছে নন ফাইনাইট। কেননা গো এর আগে টু উজ্জ রয়েছে, বাংলা অর্থ আমি যেতে পারি, আই ক্যান গো, আমি খেতে পারি, আই ক্যান ইট। বুঝতে পারলাম? ওকে, তাহলে এটি কমপ্লেক্স সেন্টেন্স ছিল। এখানে দুটো ক্লজ, মাদার সাজেস্টেড, মাদার সাজেস্টেড এখানে কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। আর স্বামী মাইট স্টে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার ছিল। তাহলে এটা কি ক্লজ? এটি হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ কিভাবে চিনবো? অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করব আগের ভার্বটাকে। মাদার সাজেস্টেড করেছিল, কি সাজেস্টেড করেছিল? ওই তো স্বামী মাইট স্টে। নেক্সট লাইন, at 9:30, আবারও বললাম যে সময়ের আগে কি বসে, দেখো at 9:30, যে সময়ের আগে at প্রিপজিশন বসে, নোট করে নাও সবাই। তাহলে at 9:30 when he ought to have been, এই যে ought to মানে উচিত অর্থে বোঝায়। তাহলে he means স্বামী, যখন স্বামীর থাকার কথা, কোথায়? বা যখন স্বামীর থাকা উচিত ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুল প্রেয়ার হলে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তখন স্বামী কি করছে? তার মায়ের ঘরের বেঞ্চেতে শুয়েছিল। তাহলে দেখো এই বাক্যটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দায়িত্ব ও বাস্তবতার সংঘর্ষ দেখা যায়। এটি দেখায় কিভাবে ভয় তোমাদেরকে বা কোনো মানুষকে রিয়েলিটি থেকে দূরে রাখে। আমরা যদি এখন থেকে বাস্তবতা থেকে দূরে থাকতে চাই, আমরা যদি পড়াশোনা না করি, আমরা যদি রিয়েলিটি থেকে না বুঝি, তাহলে এই ভবিষ্যতে কিন্তু আমরা আরো সমস্যার মুখে দাঁড়াতে পারি। তাই আমাদের উচিত সঠিক সময় সঠিক কাজটা করা। এখন আমরা স্টুডেন্ট, আমাদের কাজ ভালোভাবে পড়াশোনা করা, ভালোভাবে বোঝা, জীবনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। বাট এখন যদি আমরা ফাঁকি দেই, এখন যদি আমরা হাসি রঙিন চশমা লাগাই, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরকে কাটতে হবে। বাট এখন যদি আমরা পরিশ্রম করি, মেহনত করি, ভবিষ্যতে আমরা হাসবো ইনশাআল্লাহ। তাহলে হোয়েন দিয়ে বাক্য শুরু হলে দেখো মাঝে কিন্তু একটা কমা থাকবে, তার মানে এটা বোঝাই যাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে হোয়েন থেকে কমা পর্যন্ত এই ক্লজটা অ্যাডভার্বিয়াল, আর কমার পরের অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ কি তোমার বিদ্যালয় নেই? অর্থাৎ স্বামীর বাবা লক্ষ্য করলেন স্কুলের সময় হয়ে গেছে আর স্বামী এখনো বাড়িতে, ব্যাপার কি? তিনি বিষয়টি বুঝতে চাইলেন। এই প্রশ্নের মধ্যেই বাবার কঠোর স্বভাব এবং দায়িত্ববোধ প্রকাশ পায়, যে একজন বাবার তো দায়িত্ব আছে ছেলের প্রতি, ছেলেকে সঠিকভাবে পরিচালনা করা, সঠিক কাজে পরিচালনা করা। কেননা আমরা যদি আজকে ছোটবেলা থেকেই আমাদের ছেলে মেয়েদেরকে, আপনারা যারা গার্জেনরা রয়েছেন, যারা দেখছেন ভিডিওটি, যদি আমরা
সঠিকভাবে সঠিক কাজে যদি পরিচালিত না করি, ভবিষ্যতে আমরা কিন্তু ওই ছেলেটিকে আর পরিচালিত করতে পারবো না, কেননা ও বড় হবে, বড় হয়ে আমাদের কথা আর শুনবে না। স্বামীর বাবা সবসময় চায় যে ছেলে যাতে অজুহাত না দেয়, নিয়ম মেনে চলুক, একটা ডিসিপ্লিন মেনে চলুক। কালাম স্যার বলেছেন যে ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ, ট্যালেন্ট ইজ নট ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট। দেখো, তুমি যদি ডিসিপ্লিন মেনে চলো তাহলে তুমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে। তো ডিসিপ্লিন ইজ মাস্ট ইন ইউর লাইফ। আমাদের জীবনে ডিসিপ্লিন অত্যন্ত জরুরি। স্বামীর পিতার মতো যদি সমস্ত পিতা হতো তাহলে ছেলেমেয়েরা সবাই আজকে স্কুলে থাকতো, কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না, পড়াশোনা করতে চায় না। ওকে, তাহলে এই সেন্টেন্সটি লক্ষ্য করি, এটা একটা ডিরেক্ট স্পিচে লেখা। তাহলে ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো। তাহলে এখানে আস্কড ভি2, ভি2 মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, মানে এটা অ্যাক্টিভ ভয়েস। হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোমার বিদ্যালয় নেই, এটি হচ্ছে নন অ্যাকশন বাক্য। হ্যাভ আছে কিন্তু কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। তাহলে যদি বলি হ্যাভ ইউ নো স্কুল টুডে, হ্যাভ ইউ নো ফ্রেন্ড, হ্যাভ ইউ নো ফাদার, হ্যাভ ইউ নো মাদার, মানে তোমার বাবা নেই, তোমার কি মা নেই, এই সেন্স প্রকাশ পায়। বাট এইভাবে কপি করো, তুমিও এই সেন্টেন্সের মাধ্যমে অন্য একটা গল্পের সেন্টেন্সকে পড়তে পারবে, অপরকেও পড়াতে পারবে। ক্লিয়ার? নেক্সট লাইন। কিন্তু এবার স্বামী বলবে হেডেক। স্বামী রিপ্লাইড, স্বামী বলছে মাথা ধরেছে বাবা, আমি কেমন করে স্কুলে যাবো, আমার মাথা ধরেছে। আমরা এরকম করি না, ম্যা ম্যা করি বিড়ালের মতো বাড়িতে। কিন্তু দেখো স্বামীর বাবা কি বল, অর্থাৎ স্বামী স্কুলে না যাওয়ার জন্য মাথা ব্যথার অজুহাত দিল। আসলে সে স্কুলে যেতে চাইছিল না, কারণ সোমবার তার কাছে খুব বিরক্তিকর মনে হচ্ছিল, তাই সে অসুস্থতার ভান করে বাড়িতে থাকতে গেছিল। আমরা জানি সোমবারে ফুল ক্লাস হয়। হ্যাঁ, আমরা অনেকে ফাঁকিবাজ, আমরা অনেকে পড়তে চাই না, দিন শেষে টিচারের দোষ দেয়, টিচারের কাছে পড়েছিলাম, ভালো কমন আসেনি, পরীক্ষায় লিখতে পারিনি, এই তো আমরা টিচারের দোষ দেই। বাট আমি যে ফাঁকি দিলাম, আমাদের সব থেকে বড় দোষ হচ্ছে লেজিনেস, অলসতা। আমাদের এই অলসতাই হচ্ছে আমাদের ধ্বংসের মূল। নেক্সট লাইন, সরি, হ্যাডেক। এখানে হ্যাডেক শব্দটা দেখো, মাথা ধরা। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল। তাহলে রিপ্লাই ভার্বের ভি2 রিপ্লাইড, তার মধ্যে রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। তাহলে রিপ্লাই মানে উত্তর দেওয়া, আর রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল। তাহলে যদি বলি স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিয়েছিল। আরিফ রিপ্লাইড, আরিফ উত্তর দিয়েছিল। রহিম রিপ্লাইড, রহিম উত্তর। যারা ইংলিশ পারো না তাদেরকে বলছি এভাবে ভেঙে ভেঙে চর্চা করো। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিয়েছিল। রহিম রিপ্লাইড, রহিম উত্তর দিয়েছিল। নেক্সট লাইন, তার বাবা বলছে ননসেন্স, ড্রেস আপ এন্ড গো, বাজে কথা। এই বাজে কথাগুলো আমার পছন্দ হয় না, একদম বাজে কথা। যাও পোশাক পরো আর স্কুলে যাও। স্বামীর বাবা স্বামীর অজুহাত একদমই বিশ্বাস করলেন না। স্বামীর বাবা মনে করলো এটি স্কুলে না যাওয়ার জন্য বাহানা। তাই স্বামীর বাবা কঠোরভাবে আদেশ দিচ্ছে যাতে সেই ছেলে তাড়াতাড়ি করে স্কুলে যেতে পারে। অবশ্যই বাবার শাসন অবশ্যই থাকতে হবে, তাই না? তো আমরা এখানে দেখতে পেলাম স্বামীর বাবার শাসন প্রিয় চরিত্র ফুটে উঠেছে। এরকম টিচাররা তোমাদের শাসন করবে, তোমাদের বড়রা তোমাদের শাসন করবে, অ্যাডভাইস করবে ভালো পথে পরিচালিত হওয়ার জন্য, কিন্তু তোমরা সেই শাসনটাকে কি মনে করে নাও? খারাপ মনে করে নাও। যে বাবার খাই টিচার বলার কে, টাকা দিয়ে পড়ছি এখানে, ও পড়বো আর যাব, আমার ব্যাপার, আমার ইচ্ছা আমি যা করে নেবো। না না না, তোমার ব্যাপার না, তুমি এখন বিগিনার, তোমাকে কারোর অধীনে থাকতে হবে, তোমাকে ডিসিপ্লিন মানতে হবে। নইলে যখন তুমি বড় হবে 30 বছর 20 বছরে, তখন তোমার ভাগ্য খারাপ হতে পারে, তখন আবার দোষ দিও না এটা আমার কপালে লেখা ছিল। ঠিক আছে না? ঠিক আছে, ওকে। নেক্সট। কিন্তু স্বামী আবারও বলছে হেডেক, মাথা ধরেছে। যে হেডেক মানে বুঝতে পারছি বিস্ময়বোধক চিহ্ন, তার মানে বুঝতে পারছি মাথা ধরেছে। এরকম স্বামীর অজুহাতটা সে আবার পুনরাবৃত্তি করলো, আবার বললো। সে আশা করেছিল বাবা হয়তো একটু নরম হবে। নেক্সট লাইন, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। স্বামীর বাবা বলছে যে লোভ অ্যাবাউট মানে কম ঘোরাফেরা করো, কখন? অন সানডেজ, ওই রবিবারের দিনগুলিতে। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, আর তাহলে সোমবারে আর তোমার কোনো মাথা ব্যথা থাকবে না। আমরা দেখো রবিবারে ছুটি পাই, কিন্তু রবিবারে সারা দিন খেলাধুলো করি সন্ধ্যা পর্যন্ত, আর সোমবারে সকালে ভালো লাগে না, ঘুমোতে ঘুমোতে রাত 10টা 11টা বেজে যায়। তাই স্বামীর বাবা স্বামীকে শাসন করলেন পরোক্ষভাবে, আর বোঝালেন যে নিজের দায়িত্ব থেকে পালানো উচিত নয়। পৃথিবীতে প্রতিটা প্রাণীর, প্রতিটা মানুষের একটা দায়িত্ব আছে। আমি টিচার, আমার দায়িত্ব আছে। তোমার বাবা, তোমার বাবার দায়িত্ব। তুমি স্টুডেন্ট, তোমার দায়িত্ব আছে। উনি আমার আঙ্কেল, ওই আঙ্কেলের দায়িত্ব আছে। পৃথিবীর প্রতিটা মানুষের একটি করে দায়িত্ব রয়েছে। যদি মানুষরা তাদের দায়িত্ব পালন করে বা করতো, তাহলে পৃথিবীতে কখনোই বিশৃঙ্খল দেখা দিত না।
তাই আমাদের উচিত আমাদের দায়িত্বকে মেনে নেওয়া, দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়। তাহলে এই বাক্যটিতে দেখতে পাচ্ছি লোফ অ্যাবাউট। এই লোফ অ্যাবাউট মানে ঘোরাফেরা করা, মানে ওয়ান্ডার লেজিলি। লোফ অ্যাবাউট একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। এখানে দেখো সানডেজ আছে না, যে অন সানডেজ, মনে রাখতে হবে বারের আগে কি বসে, অন। যেমন সানডে, মানডে, টুইসডে, ওয়েনেসডে, এদের আগে কিন্তু অন বসে। সবসময় মনে রাখবে বারের আগে অন, মাসের আগে ইন বসে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। ওকে, নোট করে নাও। তাহলে এখানে লোভ অ্যাবাউট কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমরা শুরুতেই ভার্ব পাচ্ছি, আমরা বলি ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, কাম হিয়ার, এখানে আসো, গো দেয়ার, ওখানে যাও। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তো লোভ অ্যাবাউট। তারপরে এটা দেখো এন্ড এর পরে ইউ উইল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্সে লেখা, মাঝে বাট রয়েছে। এখানেও দুটো ক্লজ, লোভ অ্যাবাউট আর হচ্ছে ইউ উইল বি উইদাউট। তাহলে ইউ উইল বি এখানে প্রিন্সিপাল ক্লজ, লোভ অ্যাবাউটও প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ মাঝে অ্যান্ড, সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। স্বামী নিউ, স্বামী জানতো। হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। তাহলে স্বামী ভালোভাবে জানতো তার বাবা নিয়মের ব্যাপারে খুব কঠিন, তাই সে এবার নতুন কিছু অবলম্বন করছে, যে আমাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে। এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স, দুটি ক্লজ আছে, স্বামী নিউ একটি ক্লজ, হিজ ফাদার কুড বি একটি ক্লজ। হিজ ফাদার কুড বি সাবঅর্ডিনেট ক্লজ, স্বামী নিউ প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ মিলে কি তৈরি হয়, কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারি না। তাহলে এই লাইনটি আমাদের কি বোঝালো, সত্যি কি স্বামীনাথের মাথা ধরেছিল? না, এই লাইনটি আমাদেরকে বলে দেয় স্বামীনাথের কোনো সত্যিকারের মাথা ধরেনি, স্কুলে না যাওয়ার অজুহাত তার ছিল। ঠিক আছে, তাহলে এই লাইনটাতে লক্ষ্য করো, আই কান্ট গো। তাহলে এখানে আই কান্ট গো একটি ক্লজ রয়েছে, তার মানে এই ক্লজটি প্রিন্সিপাল ক্লজ, আর কোনো ক্লজ দেখতে পাচ্ছি না। সো লেট টু দ্য ক্লাস, এটা বাক্যের অন্যান্য অংশ বা ফ্রেজ বলতে পারো। তাহলে এই বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখা। টু, তার বাবা তাকে ছাড়ছে না, তার বাবার দায়িত্ব বড় কঠোর। হ্যাঁ, আমরা জানি সমাজে অনেক বাবা আছেন যারা ছেলে মেয়েদেরকে সঠিক পথে পরিচালনা করতে চান, তাই পিতামাতার দায়িত্বটা অনেক বড় হওয়া উচিত। ছেলে যত বড় হবে বাবা মার দায়িত্বটা তত বেশি বড় হবে। আর আমরা মনে করি ছেলে মেয়ে বড় হচ্ছে আমার দায়িত্ব শেষ। না, মেয়ে যত বড় হবে, ছেলে যত বড় হবে, বাবার দায়িত্ব বাড়বে ছেলে মেয়ের প্রতি, তাকে কিভাবে সঠিক পথে পরিচালনা করা যায়। দেখো এখানে এবার স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে কিন্তু বাধ্য করবে, এবার বলছে দেখো ইউ উইল হ্যাভ টু, বলছে তোমাকে স্কুলে যেতেই হবে, ইট ইজ ইউর অন ফল্ট, এটা তোমার নিজেরই দোষ। তার মানে স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে ছাড়ছে না, এদিকে স্বামীনাথ স্কুলে যাবে না। এবার স্বামীনাথন কিন্তু অন্য একটা উপায় বের করবে, যে কিভাবে স্কুলকে অ্যাভয়েড করা যায়। এই বাক্যটিকে লক্ষ্য করো, উইল হ্যাভ টু রয়েছে, তাহলে উইল হ্যাভ টু, আমরা এর পরিবর্তে লিখতে পারি মাস্ট, আমরা লিখতে পারি নিড টু। মনে রাখবে এই যে উইল হ্যাভ টু, মাস্ট, নিড টু, এগুলি কিন্তু কি বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়। কাউকে যদি আমি ফোর্স করি, জোর করে কোনো কিছু বলতে যাই, তখন আমরা এই ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে উইল হ্যাভ টু বাধ্যবাধকতা বোঝাচ্ছে, যে না স্বামীনাথকে স্কুলে যেতেই হবে। তার বাবা বলছেন যে সকালবেলা দেরি করে ওঠার জন্য তোমাকে স্কুলে যেতেই হবে, এটি তোমার নিজের দোষ, তুমি এই দোষ করেছো এর জন্য, তাহলে কারণ এই সমস্যার জন্য তুমি নিজেই দায়ী, তাই তোমাকে স্কুলে যেতেই হবে। স্বামীর বাবা এইভাবে বাধ্য করছেন। নেক্সট লাইন, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, বলছে যদি আমি দেরিতে যাই তাহলে শিক্ষক মশাই কি মনে করবেন বা কি ভাববেন। তার মানে স্বামীনাথন এখানে আরেকটা বাহানা খুঁজলো স্কুলে না যাওয়ার। এবার স্বামীনাথন কিন্তু টিচারের অপরাধ দেখিয়ে দিচ্ছে, যে টিচার শিক্ষক মশাই কি মনে করবেন। এবার কিন্তু স্বামীনাথনের বাবা রেগে যাবেন একটু পরেই। স্বামীনাথনের বাবা বলবেন যে টেল হিম, তাকে বলো, মানে শিক্ষকটিকে বলো বা স্যামুয়েলকে বলো, ইউ হ্যাড আ হেডেক সো আর্লি, যে তোমার মাথা ধরেছিল তাই তোমার দেরি হয়েছে।
তার মানে এখানে যেটা দেখাচ্ছে যে স্বামীনাথনের বাবা অ্যাজ এ গার্জেন স্বামীনাথকে বোঝাচ্ছে তোমার দেরি হয়েছে, তুমি জানাবে তোমার কারণটা, অবশ্যই শিক্ষক মহাশয় সেটা বুঝবেন। স্বামীনাথন বলছে হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, আমি যদি এমনটা বলি উনি আমাকে ধমক দেবেন, আমাকে বকা দেবেন, চাইট করবেন, তিরস্কার করবেন। তাহলে এখানে মনে রাখো স্কল্ড মানে কি ধমক দেওয়া, যেমন ধরো রিবিউক, তারপর হচ্ছে পানিশ, এগুলো সিনোনিম মনে রাখতে হবে, তোমাদের আনসিনের সিনোনিম আছে। অথচ তখন স্বামীর বাবা বলছে, দেখো এবার কি বলছে, উইল হি, তাই নাকি, বলছে উইল হি, তাই নাকি, লেট আস সি, চলো আমরা তাকে দেখবো, হোয়াট ইজ হিজ নেম, বলছে ওই শিক্ষকের নাম কি। কেন এই কথা বললো, যে স্বামীনাথনের মাথা ব্যথা, স্বামীনাথন টিচারকে যে বলবে যে স্যার আমার মাথা ব্যথা, তাই দেরি হয়েছে, তবুও শিক্ষক মশাই গালি দিবেন, তাহলে তো এটা শিক্ষকেরই দোষ, কেন গালি দেবেন, অসুস্থতার কারণে আমার দেরি হতেই পারে 10 মিনিট, এটা তো শিক্ষক মশাই গালি দেবেন না। এটা স্বামীর বাবার কি পজিটিভ থিঙ্কিং, কিন্তু স্বামীনাথন তো মিথ্যা কথা বলছে, তাই না। তাহলে বাবা বিষয়টি বুঝতে চান আর শিক্ষকের সম্পর্কে জানতে চান। এবার নেক্সট তার বাবা বলছে ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, বলছে ওই শিক্ষক মশাই কি সর্বদাই ছাত্রদেরকে এভাবে ধমক দেন, স্বামীনাথকে প্রশ্ন করলো। তাহলে ডাজ দিয়ে বাক্যটা শুরু হলো, অক্সিলারিজ ভার্ব দিয়ে, তো এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার একটা গঠনগত দিক দিয়ে সিম্পল সেন্টেন্স, তাই না। আমরা এরকম বলতে পারি সে কি যায়, ডাজ হি গো, সে কি খায়, ডাজ হি ইট, সে কি লেখে, ডাজ হি রাইট, সে কি প্রতিদিন স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল এভরিডে। এরকম বাক্য আমরা বলতে পারি, ডাজ সামনে রেখে অনেক প্রশ্ন করা যায়। ডাজ এখানে ফাইনাইট ভার্বের কাজ করছে, মানে স্বামীনাথের বাবা স্বামীনাথের কাছ থেকে জানতে চেয়েছেন বা জানতে চাচ্ছেন যে শিক্ষক মশাই কি আসলেই কি প্রকৃতপক্ষে এরকম রাগী, না তিনি পরিস্থিতি অনুযায়ী রেগে যান। স্বামীনাথন বলছেন ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই রাগী একটি মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষত রেগে যান ওই সমস্ত ছেলেদের প্রতি যারা দেরিতে ক্লাসে আসে। আই উডেন্ট, এখানে দেখো উডেন্ট আছে না, উড নট, মনে রাখতে হবে এগুলো হচ্ছে কনস্ট্রাকশন, তোমরা তো লক্ষ্য করো, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এটা এভাবে দাঁড়াবে উড নট, ঠিক আছে। উড নট কে আমরা সংক্ষেপে বলি উডেন্ট। কি বললো স্বামীনাথন, যে আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, যে আমি স্যামুয়েলের ক্লাসে দেরিতে যেতে চাই না। স্বামীর বাবা বলবে এবার ইফ হি ইজ সো এংরি, যদি তিনি এতটাই রাগী, হোয়াই নট টেল ইওর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে এই বিষয়টি সম্পর্কে তুমি তোমার হেডমাস্টারকে কেন বলো না। স্বামীর বাবা মনে করছে যদি শিক্ষক মশাই এতটা কঠোর হন তাহলে এই বিষয়টি তো হেডমাস্টার মশাইকে জানানো প্রয়োজন, তাই না। নেক্সট দে সে দ্যাট, এবার স্বামী রিপ্লাই দিচ্ছে দে সে দ্যাট, লোকেরা বলে যে, ইভেন এমনকি, দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, যে হেডমাস্টার ওই টিচারকে ভয় পান। মানে কি বোঝালো, এখানে স্বামীনাথন এমন ভাবে তার বাবাকে বুঝিয়ে দিল যে স্যামুয়েল এতটাই কঠোর, এতটাই রাগী যে সবাই ওনাকে ভয় পান, ইভেন প্রধান শিক্ষক মশাই। এখানে দেখো অ্যাফ্রেড ভার্বের পরে অফ বসে, এর মানে কি ভয় পাওয়া। যদি বলি আমি বাঘ ভয় করি, তাহলে আমি ইংলিশ কি বলবো, আই এম অ্যাফ্রেড অফ টাইগার। যদি বলি আমি ভূতে ভয় করি, আই এম অ্যাফ্রেড অফ গোস্ট, তুমি ভূতে ভয় করো, ইউ আর অ্যাফ্রেড অফ গোস্ট। ওকে, আজকে এই পর্যন্ত রইল ইউনিট 1 আমি আলোচনা করলাম। আশা রাখি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দাও, আর নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। অল্প দিনে আমি ইউনিট 2 ইউনিট 3 আমি নিয়ে আসবো। আর হ্যাঁ, তোমাদের এই ফাদার সেলফ গল্প থেকে এমসিকিউ এসিকিউ সমস্ত কিছু প্রশ্ন আমি আলোচনা করব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তুমি দেখতে পাও। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।